স্বাগত। আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং লেখা নিয়ে আলোচনা করব, যেখানে স্কুইড গেমের সিজন 3 কেমন হতে পারে তার একটা ছবি আঁকা হয়েছে। আলোচনাটা শুরু হচ্ছে সিজন 2-র একদম শেষ থেকে, মানে যেখানে সং জি হুন প্রতিশোধ নিতে চাইছেন, কিন্তু লেখাটা বলছে তার লক্ষ্য এবার আরও অনেক বড়। চলুন এই সম্ভাব্য কাহিনীটা আর এর ভেতরের ভাবনাগুলো একটু তলিয়ে দেখি। হ্যাঁ, মানে জি হুন শুধু কোরিয়াতে নয়, এবার পুরো আন্তর্জাতিক নেটওয়ার্কটাকেই টার্গেট করছে, তাই তো? ঠিক তাই। লেখাটা বলছে সে নাকি নিজের পরিচয় বদলে আবার খেলোয়াড় হিসাবে যোগ দেওয়ার ফিকিরে আছে। আর এখানেই একটা বড় বদলের ইঙ্গিত। খেলাগুলো নাকি এবার শুধু শারীরিক নয়। অনেক বেশি মনস্তাত্ত্বিক হয়ে উঠছে, সাইকোলজিক্যাল। হ্যাঁ, সাইকোলজিক্যাল। এটা কি কাহিনীর গভীরতা বাড়াচ্ছে? অবশ্যই। লেখাটা বলছে খেলাগুলো এবার বিশ্বাসঘাতকতা এসব মানসিক অনুভূতি নিয়ে খেলা হবে। ধরুন, একটা খেলার কথা বলা হয়েছে যেখানে খেলোয়াড়দের হয়তো একে অপরকে বিশ্বাস করতেই হবে জেতার জন্য। আচ্ছা। কিন্তু একই সাথে হয়তো গোপনে তাদের একে অপরের বিরুদ্ধে যাওয়ার জন্য প্ররোচিতও করা হচ্ছে। ও, মানে ভেতরে ভেতরে একটা চাপ তৈরি করা হচ্ছে। একদম। এই মনস্তাত্ত্বিক চাপটাই হয়তো লেখকের মূল কথা। মানে নিয়ন্ত্রণ শুধু ভয় দেখিয়ে হয় না, মানুষের ভেতরের দুর্বলতাগুলো ব্যবহার করেও হয়। ব্যাপারটা সত্যিই ভাবা মতো। খেলাগুলো তাহলে আর শুধু জেতার লড়াই থাকছে না। না, বরং নৈতিকতার একটা কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে। লেখাটাতে তো আরও একটা রহস্যময় ব্যাপার আছে। একটা শিশুর কথা বলা হচ্ছে, যার ভাগ্যের সাথে নাকি স্কুইড গেমের শেষ জড়িয়ে আছে। হ্যাঁ, আর এই ভবিষ্যৎবাণীটা কাহিনীকে আরও জটিল করে তুলছে। শোনা যাচ্ছে শিশুটি নাকি জিহুনের নিজের রক্তের কেউ। সত্যি? তাহলে তো জিহুনের জন্য ব্যাপারটা আরও কঠিন হয়ে গেল। ঠিক, এখানেই তো ওর প্রতিশোধের লক্ষ্যটা ব্যক্তিগত আর বৃহত্তর আদর্শের একটা দ্বন্দ্বে পড়ে যাচ্ছে। ওকে এমন একটা দিকে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে হয়তো আত্মত্যাগ ছাড়া উপায় নেই। এটা ওর চরিত্রটাকে অন্য একটা মাত্রা দেয়, তাই না? অবশ্যই। আর যখন মনে হচ্ছে কাহিনী একদিকে এগোচ্ছে, তখনই আরেকটা বড় চমক, জুনহো। হ্যাঁ, যাকে মৃত ভাবা হয়েছিল। সে ফিরে আসছে, আর শুধু তাই নয়, এবার সরাসরি ভাইয়ের বিরুদ্ধে, ফ্রন্টম্যানের বিরুদ্ধে। একদম। এটা তো ভাই বনাম ভাইয়ের লড়াইয়ের থেকেও বেশি কিছু। যেন সিস্টেমের ভেতর থেকেই একটা বিদ্রোহ। হ্যাঁ, বিদ্রোহ। লেখাটায় এই অংশটাকে বলছে ধ্বংস বনাম মুক্তির লড়াই। ঠিক, জুনহোর ফেরাটা শুধু নাটক নয়, এটা ফ্রন্টম্যান চরিত্রটার ভেতরের দ্বন্দ্ব আর পুরো গেমটার নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেয়। কাহিনীর শেষের দিকে তাহলে জিহুন একটা চূড়ান্ত সিদ্ধান্তের সামনে, প্রতিশোধ নেবে নাকি ভবিষ্যৎকে বাঁচাবে? হ্যাঁ, সূত্র অনুযায়ী ফাইনাল গেমে জিহুন ওই শিশুটিকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়। ওহ, বেশ শক্তিশালী একটা শেষ। কিন্তু ফ্রন্টম্যানের শেষ কথাটা, ওটা আরও বেশি ভাবায়। খুব জরুরি পয়েন্ট। লেখাটাতে বলা হয়েছে ফ্রন্টম্যান নাকি স্বীকার করে যে জিহুনই একমাত্র খেলোয়াড় ছিল যে শুধু জিততে আসেনি, বরং খেলার নৈতিকতাটাকেই চ্যালেঞ্জ জানাতে এসেছিল। একদম। এই স্বীকারোক্তিটা যেন পুরো সিস্টেমের ভেতরের ফাঁপা ব্যাপারটা দেখিয়ে দেয়। লেখাটা জোর দিচ্ছে স্কুইড গেম আসলে শুধু টাকার খেলা নয়, এটা ভয় আর লোভ ব্যবহার করে মানুষকে কন্ট্রোল করার একটা বড় ডিজাইন। জিহুনের মৃত্যু সেখানে একটা নৈতিক প্রতিবাদ। কিন্তু গল্প তো শেষ হচ্ছে না। একদিকে জুনহো শিশুটাকে নিয়ে পালাচ্ছে, আর অন্যদিকে কেট ব্ল্যানচেটের মতো একজন হেভিওয়েট অভিনেত্রী নাকি নতুন চরিত্র হিসেবে খেলার দায়িত্ব নিচ্ছে। তার মানে খেলা থামছে না, বরং আরও বড় আকারে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, লেখাটা তো সেটাই ইঙ্গিত করছে। তাহলে জিহুনের আত্মত্যাগের মানে কি দাঁড়ালো? সিস্টেমটা তো ভাঙল না। এটাই হয়তো লেখাটার মূল প্রশ্ন। মানে জিহুন ব্যক্তিগতভাবে হয়তো নৈতিক জয় পেল, কিন্তু যে শোষণ আর নিয়ন্ত্রণের সিস্টেমটা ভাঙতে চেয়েছিল সেটা হয়তো আরও পোক্ত হয়ে নতুন রূপে ফিরে আসছে। এটা শুধু একটা গল্প নয়, একটা রূপক, কিভাবে ক্ষমতা নিজেকে টিকিয়ে রাখে, নতুন মুখ নতুন রূপে। জিহুনের মৃত্যু তাহলে একটা জাগরণ, কিন্তু চক্রটা ভাঙার জন্য যথেষ্ট নয়। হয়তো তাই সেই প্রশ্নটাই লেখাটা আমাদের জন্য রেখে যাচ্ছে। তাহলে মোদ্দা কথা হলো, এই সম্ভাব্য সিজনটা জিহুনের ব্যক্তিগত প্রতিশোধ থেকে শুরু করে একটা বিরাট নৈতিক আত্মত্যাগের দিকে যাচ্ছে, কিন্তু একই সাথে সিস্টেমের টিকে থাকার ভয়ঙ্কর ক্ষমতাটাও দেখাচ্ছে। ঠিক। আর এই লেখাটা আমাদের ভাবতে বাধ্য করে, শুধুমাত্র ব্যক্তিগত আত্মত্যাগ কি এত গভীরে বসে যাওয়া একটা সিস্টেমকে সত্যি বদলাতে পারে,
নাকি এই নিয়ন্ত্রণের খেলা চলতেই থাকবে অনন্তকাল ধরে, শুধু খেলোয়াড় আর পরিচালকদের মুখগুলো বদলে যাবে? এই প্রশ্নটাই হয়তো এই আলোচনার শেষে আমাদের ভাবার বিষয়।